খুব কঠিন আওয়ামী লীগ বিরোধী, হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী। স্টেপ ডাউন হাসিনা স্লোগান দিয়েছি জেলখানা গাড়ি থেকে। হুম। তো তাদের কথা হলো যে ইয়ামিন ভাই আপনি যদি থাকেন তাহলে এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন হবে, রূপদান করবে। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন না, শেখ হাসিনার পতনের আন্দোলন না, কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা অরাজনৈতিক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্লেম করে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তো যারা আমাকে সেদিন সেখান থেকে বের করে দিয়েছিলেন তারাই কিন্তু এখন মানে শেখ হাসিনা পতনের এবং পতন পরবর্তী বাংলাদেশের বিশাল বড় বড় নেতা। বুঝতে পারছেন? ওই যে বললাম যে সময় এবং পরিস্থিতির কারণে, অবস্থানের কারণে, মিডিয়া লাইট ক্যামেরা অ্যাকশনের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় বর্তমান ডিজিটাল যুগে। তো আমাদের এই পরবর্তীতে এই আন্দোলনটাকে মানে শক্তিশালী করা এবং বাস্তবায়ন করার জন্য একটা কৌশল গ্রহণ করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটাকে কিভাবে শক্তিশালী করতে হবে, সার্বজনীন করতে হবে। তখন প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকে ছাত্র নেতৃবৃন্দদেরকে সেখানে ইনক্লুড করা হলো। আমাদেরকে প্রস্তাব দেওয়া হলো এইভাবে যে ভাই পরিচিত যারা আছেন তারা সামনে থাকলে আন্দোলন প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই আপনারা কম পরিচিত যারা তাদেরকে এই আন্দোলনে দেন। ঠিক নাহিদ ইসলাম উনি ছাত্র শক্তির কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন, আসিফ মাহমুদ ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন, তার আগে আমাদের ছাত্র অধিকার পরিষদ ছিলেন। নাহিদ ইসলাম কিন্তু ছাত্র অধিকার পরিষদের ব্যানারে 19 সালে ডাকসু নির্বাচনও করেছেন। এরপরে কেন্দ্রীয় কমিটিতে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পদধারী অনেক নেতা কর্মীরা রয়েছে। এই যে রাকিব মাহমুদ, উনি তো ছাত্র অধিকার পরিষদের ছিলেন। হ্যাঁ, ওই সময় ছাত্র অধিকার পরিষদের হিসেবে জানতেন কিন্তু তারা যে ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান আমার যিনি কেন্দ্রীয় সেক্রেটারি, উনি কিন্তু এখন ছাত্র অধিকার পরিষদে আছেন। কিন্তু সেই যে শুরুর কমিটি, সেই শুরুর কমিটিতে ঠিক এইভাবে করে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা কমিটিতে ছাত্র অধিকার পরিষদের পদধারীরা যুক্ত হলেন। এভাবে ছাত্র দল, ছাত্র শিবির, অন্যান্য ছাত্র সংগঠনেরও। এখন বাস্তবতা যদি আপনি মানে অ্যানালাইসিস করে দেখেন, ছাত্র অধিকার পরিষদের পদধারী বিশাল একটা অংশ পাবেন আপনি প্রথম যে কমিটিটা, সেই কমিটির ভিতরে, এবং অন্যান্য ছাত্র সংগঠনের, ইভেন ছাত্রলীগেরও বিশাল একটা অংশ আছে। কেন আছে? কারণ তখন কোটা সংস্কার আন্দোলন হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের গ্রুপগুলোকে নিয়ে আসতে হবে এবং ছাত্রলীগ আওয়ামী লীগকে বুঝাইতে হবে যে এই আন্দোলন সরকার পতনের দিকে যাবে না, আপনাদের স্টেক আছে এই আন্দোলনে। সেই ধারাবাহিকতায় কিন্তু সার্জিসরা সহ অনেকেই যারা ছাত্রলীগের পদধারী, অনেকেই বলেন যে ছাত্রলীগের পদধারী এখন আবার আন্দোলনের বিপ্লবী নেতা, এক দফার আন্দোলনের, এটা কিভাবে সম্ভব? এটা তো ইম্পসিবল, কারণ এক দফার আন্দোলন তো তাদের আসার কথা ছিল না। এই কারণেই কিন্তু ছাত্রলীগের তারা এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় অনেকেই নেতা। তবে আমি তাদেরকে ইনসাল্ট করতেছি না বা অবজ্ঞা করতেছি না, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে পরিবেশ পরিস্থিতির সাথে, ঘটনা প্রবাহের সাথে মানুষের চিন্তা, মূল্যবোধ, হ্যাঁ, ধারণার কিন্তু পরিবর্তন হয়। আমি আশা করছি যে তাদের চিন্তা চেতনা, নর্মসের পরিবর্তন হয়েছে এবং সামনে আরো হবে, সেটাই মনে করি পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই যে সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্ম বানাইলাম, 5 আগস্ট পর্যন্ত আপনি কোন ছাত্র সংগঠনের পদধারী নেতাকে বললেন না যে আপনি কেন অমুক ছাত্র সংগঠন করেন, আপনি এখানে থাকতে পারবেন না। আমাদেরকে যদিও বলা হয়েছিল, কিন্তু এই যে চাওয়া হয়েছিল কিন্তু যে পরিচিত না, কম পরিচিতদেরকে দেন। কিন্তু 5 আগস্টের পরে কম পরিচিত কোন ছাত্র সংগঠনের নেতাদেরকেও আর থাকতে দেওয়া হলো না। বলা হলো এই প্ল্যাটফর্মে থাকতে হলে আপনাদেরকে পদত্যাগ করে থাকতে হবে। ঠিক একই কারণে আমাদের অনেক ছাত্র বন্ধুরা যারা মনে করেছিলেন ওই প্ল্যাটফর্মে থাকাটা তাদের জন্য বেটার, তারা থেকে গেছেন। রাকিব মাহমুদ তিনিও আহ, তাদের মধ্যে একজন। এখন আবার আমরা দীর্ঘ একটা সময় পরে দেখলাম যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এখান থেকে একটা ছাত্র সংগঠন তৈরি করা হলো এবং রাজনৈতিক দল তৈরি করা হলো। তাহলে কেন ভাই আপনি এতদিন অরাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বললেন? কেন এই প্ল্যাটফর্মে যে ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দরা ছিল, একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল, সবাই মিলে কাজ করার যে জায়গাটা ছিল রাষ্ট্র পুনর্গঠনের, বরং আমি প্রস্তাব করেছিলাম যে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদেরকে আপনারা ইনক্লুড করেন। আসিফ, নাহিদ, আপনারা সরকারে আছেন, বাইরে যারা আছেন, তারা সবাই মিলে আমরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠনের জন্য জাতীয় ছাত্র কাউন্সিল, এই ধরনের একটা ফরম্যাটে সবাই মিলে একসাথে কাজ করি। সেটা না করে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতাদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বের করে দেওয়া হলো এবং তারাই একটা পর্যায়ে সেখান থেকে রাজনৈতিক দল গঠন করলেন। এইটা কি একটা রাজনৈতিক প্রতারণা না? রাজনীতির পরিভাষায় এটাকে একটা নাম বলে সাগর ভাই, সেটাকে বলা হয় পলিটিক্যাল কু। আমি জানি না আপনি এই শব্দটা শুনেছেন কিনা, রাজনৈতিক কু। ঠিক ওনারা যে কাজগুলো করতেছেন এইটা হচ্ছে রাজনৈতিক কু। আপনি অরাজনৈতিক কথা বলবেন, অরাজনৈতিক ব্যানার আনবেন, অরাজনৈতিক কর্মসূচি করবেন, কিন্তু পুরো আপনার বিষয়টা কি টার্গেট হচ্ছে এখনকার 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের
ভূমিকাগুলিকে আপনি কি নেতিবাচক ভাবেই দেখতে চাচ্ছেন এবং রাজনৈতিক কু করা হয়েছে? 5ই আগস্ট পরবর্তী উনাদের সকল ভূমিকাকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না, কিন্তু ক্ষমতা দখল করার যে ভূমিকা, হুম। ক্ষমতার চেয়ারে বসার যে স্ট্র্যাটেজি, এইটা হলো রাজনৈতিক কূপ। রাজনৈতিক কূপ কখনো কখনো দেশের ক্ষেত্রে, ক্ষমতায় রাজনৈতিক যাওয়ার যে স্থিতিশীলতার ক্ষেত্রে, স্ট্র্যাটেজি সেটা বলছেন? রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে অনেক বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে। হুম। মানে তো তাদের যে আপনি যে একটা প্রশ্নটি, ক্ষমতায় যাওয়ার ব্যাপারেই তারা কি আপনি মনে করছেন চেষ্টা করছে, এবং এটাকে আপনি রাজনৈতিক কু হিসেবে দেখতে চাচ্ছেন? এটা নিঃসন্দেহে রাজনৈতিক কূপ। আমরা শুরুতেই তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা যদি রাজনীতি করতে চান, আপনারা ডিক্লার দেন, আপনারা প্রকাশ্যে তারা আসেন। ক্ষমতায় যেতে প্রকাশ্যে চায়, এসে এটাও বা কিভাবে বুঝলেন, বা এটাও কিসে কোথায় আপনি মনে করছেন যে তারা ক্ষমতায় যেতে চায় একটা কু করে? দেখেন, আমরা শুরু থেকেই যা আমাদের যে ছাত্র বন্ধুরা আমাদের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ভুল বোঝাবুঝি যাই বলেন, সেই জায়গা থেকে বের হয়ে গেছেন। ওনারা যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বের হয়ে গেছেন, এটা আমরা আগে থেকেই জানতাম। রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকাটা এটা অন্যায় বা অপরাধের কোনো কিছু না। আমরাও তাদেরকে প্রশংসা করেছি, এখনো তাদের প্রশংসা করি। হুম। কিন্তু আপনি অরাজনৈতিক ব্যানারে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, কিন্তু অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক দলকে আপনি রাজনীতি করতে দিবেন না। এইটাকে বলতেছে, এইটা হলো রাজনৈতিক কূ। কারণ যে ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি চাই না বলে স্লোগান দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক নেতা তাদের কর্মকাণ্ডকে তারা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে করতে বাধা প্রদান করেছে, বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট করেছে সেই ছাত্র নেতারা, এবং সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না। আমি যদি নাম মেনশন করি বলি, এই যে হাসনাত আব্দুল্লাহ, উনি সিনেটে বলেছেন যে ছাত্র রাজনীতি চান না। আবার এখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বসে বসে ওনার নতুন রাজনৈতিক দলের প্রমোশন করেছেন, একদম ব্যানার ট্যানার নিয়ে বসে। তাহলে এইটা কারণ উনাদের যে একটা সোশ্যাল ভ্যালু ক্রিয়েট হয়েছে, এক একজনের যে ফেসবুক ফলোয়ার, সামাজিক পরিচিতি, সেই কারণে উনারা কারো নামে একটা পোস্ট দিয়ে দিলে মানুষ, মানে ওনাদের প্রতি যে মানুষের একটা সেন্স ক্রিয়েট হয়েছে, সেন্টিমেন্ট, সেই জায়গা থেকে যে মানুষ ওটাকেই একদম সত্য, মহাসত্য মনে করতো বা মনে করেন। হ্যাঁ, এখন অবশ্য মানুষ বুঝতেছে মহাসত্য মনে করতো, ওই দিকেই মানুষ ঝাঁপায় পড়তো। তো এই যে একটা সুযোগের অসৎ ব্যবহার ওনারা করেছেন, হুম। এটাই বলতেছি এখন যে তো মনে হয় হ্যাঁ, তাদের আর পপুলারিটি আরো বেড়েছে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, পপুলারিটি বেড়েছে বলতে আহ, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যেটা বললেন যে সমন্বয়কদের তাহলে এখন কোনো অস্তিত্ব থাকে কিনা, হুম। আমার দৃষ্টিভঙ্গি থেকে 5 আগস্টের পর থেকেই বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি, হ্যাঁ, এই প্ল্যাটফর্মটির একটা রেশনাল অবস্থান থাকতে পারতো যদি সেখানে সকল ছাত্র সংগঠন বা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিদেরকে একসাথে নিয়ে কাজ করতে পারতেন। যখনই তারা সবাইকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, তখন থেকেই এটার আর গ্রহণযোগ্যতা থাকে না। আর বাস্তবতা হলো 5 আগস্ট পর্যন্ত সবাই এই ব্যানারে আন্দোলন এখানে করেছে। আরেকটা জিনিস, বিনামিন বলল মানে সমন্বয়ক দের পরিচয় বা তাদের যে প্ল্যাটফর্ম, এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা কেন আসবে? আপনি যেটা ভালো, খুব যথার্থই বলেছেন যে আপনারা চেয়েছিলেন যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থাকুক, সবাই এখানে আসবে, এই প্ল্যাটফর্মটা সবাই ব্যবহার, সবার পরিচয় হবে, এবং এটা আন্দোলনের প্ল্যাটফর্ম, যে আন্দোলনের সবার অংশগ্রহণ ছিল। এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা আলাদাভাবে করেছে, সুতরাং তারা আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হওয়ার সাথে রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে এটাকে বিলুপ্ত করার সম্পর্কটা কি? এই জন্যই কিন্তু আমি পিছনের প্রেক্ষাপট গুলো টেনেছি। হুম। 5 আগস্টের আগ পর্যন্ত সকলের একটা দফায় সবাই একমত ছিলেন যে শেখ হাসিনার পতন। যদিও তাদের সেখানে 8টা 9টা দফা ছিল, সবাই কিন্তু 8 9 দফার জন্য কিন্তু আসে নাই। যারা শ্রমিক, তাদের কোটা সংস্কার কি কি করবে তারা কোটা সংস্কার দিয়ে? হয়তো তাদের ছেলে মেয়েদের জন্য আছে। অথবা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না, শ্রমিকরা তো আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, নারীরা তো আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, চাকরিজীবীরা নামছে কেন? তারা তো আর অন্য দাবিগুলো নিয়ে নামে নাই। সবার একটা কমন দাবি, যেটাতে সবাই হুম। একমত ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন। 5 আগস্টের পরে আপনি যদি বলেন যে ভাই এই যে আমরা 9 দফা দিছিলাম, আপনারা তো 9 দফার জন্য আসছেন, 9 দফা এখনো ফিল আপ হয় নাই, সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম চলতেই থাকবে। আরে ভাই, এটা তো একটা ভুল ব্যাখ্যা, সবাই তো আর 9 দফার জন্য আসে নাই। হ্যাঁ, এইভাবে করে ব্যাখ্যা দিয়ে দিয়ে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কন্টিনিউ করা হয়েছে, এবং এইটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিভাবে? যেমন যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে, বলা হয়েছে বৈষম্য বিরোধীর প্রতিনিধি, কোন ছাত্র সংগঠনে সরাসরি যুক্ত থাকলে তাকে কিন্তু সেখানে পাঠানো হয়নি সংস্কার কমিশনে। আবার যারা উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশের যে প্রথম কোটা চালু, উপদেষ্টা কোটা থেকে ছাত্ররা সেখানে গিয়েছেন, তারা দাবি করেছেন যে ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গিয়েছেন। তো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেন্দ্রীয় কমিটির সাথেও তারা মিটিং করে নাই।